নমস্কার বন্ধুরা, সাগর অডিও বুক চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে যে প্রবন্ধটি পড়ব সেই প্রবন্ধের নাম কল্লোলের উত্তরাধিকার। প্রাবন্ধিক অশ্রুকুমার শিকদার। রবীন্দ্র বিদ্রোহের আস্ফালন সত্ত্বেও কল্লোলের লেখকরা রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন, কিন্তু শ্রদ্ধা তারা রবীন্দ্রনাথকে যতই করুন, তাদের আদর্শ ছিলেন প্রধানত শরৎচন্দ্র। কল্লোলের কথা সাহিত্যিকরা শরৎচন্দ্রের অনুগমন করেই কথা সাহিত্য চর্চা করেছেন। বাংলা উপন্যাসের ইতিহাস পর্যালোচনা করে শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় উপনীত হয়েছিলেন একই সিদ্ধান্তে, বাংলা উপন্যাস শরৎচন্দ্রের নির্দিষ্ট পথ ধরেই অগ্রসর হয়েছে। তিনিই ভবিষ্যৎ উপন্যাসের গতি নিয়ামক। শরৎচন্দ্র থেকে ভারতী গোষ্ঠীর মধ্য দিয়ে নতুন সাহিত্য চেতনা কিভাবে কল্লোল, প্রগতি, কালিকলম পর্যায়ে প্রভাবিত হলো, নতুন পথে চলবার সময় শরৎচন্দ্রের উত্তরাধিকারকে করে দিল শিরোধার্য। তাই এই প্রবন্ধের বিষয়। কিন্তু সেই বিশ্লেষণমূলক আলোচনার আগে শরৎচন্দ্রের সঙ্গে কল্লোল গোষ্ঠীর যে আত্মিক নৈকট্য গড়ে উঠেছিল তার প্রমাণ হিসেবে কিছু তথ্য পরিবেশন করি। কল্লোল পত্রিকার সূচিপত্র থেকে জানা যায়, কল্লোলে বিভিন্ন সময়ে রবীন্দ্রনাথের কয়েকটি কবিতা এবং রবীন্দ্রনাথ সম্বন্ধে নানাজনের লেখা যথা রামানন্দ চট্টোপাধ্যায়, অন্নদাশঙ্কর ও নিহাররঞ্জন রায় বেরিয়েছিল বটে, কিন্তু শরৎচন্দ্রের সেই পত্রিকার পৃষ্ঠায় যেমন প্রাধান্য পেয়েছে তেমনি আর কোনো লেখক পাননি। কল্লোলের তৃতীয় বর্ষ দ্বিতীয় সংখ্যা থেকে শরৎচন্দ্রের আত্মীয় সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের ধারাবাহিক শরৎজীবনী অনেকগুলো সংখ্যা ধরে প্রকাশিত হয়েছে। পঞ্চম বর্ষে প্রথম সংখ্যায় পাচ্ছি শরৎচন্দ্রের সাহিত্যপ্রেম নামে জগবন্ধু মিত্রের, ষষ্ঠ বর্ষ প্রথম সংখ্যায় দেবদাসের জন্মেতিহাস নামে সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের এবং ষষ্ঠ বর্ষ অষ্টম সংখ্যায় শরৎচন্দ্রের নারীচিত্র নামে বিপিনচন্দ্র পালের প্রবন্ধ। অবনীনাথ রায় বিরাজবৌ ও চরিত্রহীন উপন্যাস সম্বন্ধে দুটি প্রবন্ধ লিখেছিলেন, যথাক্রমে ষষ্ঠ বর্ষ দ্বাদশ এবং সপ্তম বর্ষ নবম সংখ্যায়। শরৎচন্দ্রের শীর্ষস্থানীয় লীলা গঙ্গোপাধ্যায় ও অবিনাশ ঘোষালকে আমরা কল্লোলে সূচিপত্র পাচ্ছি লেখক হিসেবে। শরৎচন্দ্র যে এই সময়ে তরুণ সমসাময়িকের সঙ্গে আত্মিক যোগ অনুভব করেছিলেন তার প্রমাণ আছে। 1334 বঙ্গাব্দের চৌঠা এবং 7ই চৈত্র বিচিত্রা ভবনে যে ঐতিহাসিক সাহিত্য বিচার সভা বসে, তাতে যারা কল্লোলপন্থী অর্থাৎ সাহিত্যে প্রগতিবাদীদের নেতৃত্ব দিয়েছিলেন শরৎচন্দ্র তাদের একজন। এই ঘটনার আগে বিচিত্রা পত্রিকার শ্রাবণ 1334 সংখ্যা সাহিত্য ধর্ম প্রবন্ধে ল্যাঙ্গট পরা, গুলি পাকানো ও ধুলিমাখা আধুনিকতাকে রবীন্দ্রনাথ আক্রমণ করলে সাহিত্য জগতে যে বাদ প্রতিবাদ শুরু হয়, সেই সময় শরৎচন্দ্র আধুনিকদের পক্ষাবলম্বন করে লেখেন সাহিত্যের রীতি ও নীতি প্রবন্ধ। বঙ্গমণি পত্রিকার আশ্বিন 1334 সংখ্যায় একজন সাহিত্যের ঐতিহাসিক নরেশচন্দ্র সেনগুপ্তের সঙ্গে শরৎচন্দ্রকে চিহ্নিত করেছেন কল্লোলের অলিখিত লেখার লেখক বলে। অচিন্ত্যকুমার সেনগুপ্তের কল্লোল যুগ বই থেকে জানা যায়, শরৎচন্দ্র একদিন শতপ্রবৃত্ত হয়ে তার সতী গল্পটি কল্লোলের সহযোগী কাগজ কালিকলমে দিতে এসেছিলেন। মুরলীধর বসুকে না পাওয়ায় শেষ পর্যন্ত তিনি গল্পটি নিয়ে যান বঙ্গবাণী পত্রিকা প্রকাশের জন্য। কল্লোলের পৃষ্ঠায় শরৎচন্দ্র যে ছবি মুদ্রিত হয়েছিল সেই ছবির সম্বন্ধে অচিন্ত্যকুমার লিখেছেন, পরবর্তী যুগের কজন প্রতিষ্ঠা প্রতিপত্তিহীন নতুন লেখকের সঙ্গে তিনি যে তার আত্মার নিবিড় নৈকট্য অনুভব করেছিলেন তারই স্বীকৃতি এই ছবিতে সুস্পষ্ট হয়ে আছে। কমনীয় মুখে কি স্নেহ, কি করুণা! এ যেন একজন দেশ দিকপতির ছবি নয়, এ যেন একজন ঘরোয়া আত্মীয় অন্তরঙ্গের ছবি। কল্লোল যুগের সাহিত্যের প্রেরণায় এসে নির্ণয় করতে গিয়ে সুকুমার সেন লিখেছেন, কন্টিনেন্টাল উপন্যাসের প্রভাবে এবং নিম্ন মধ্যবিত্ত আর্থিক দুর্গতির চাপে রোমান্টিক কল্পনাবিলাস প্রবলতর হইয়া তরুণ লেখকদের এক সম্প্রদায়ের মধ্যে যেন বস্তিবিলাস হইয়া দাঁড়াইল। অর্থনৈতিক পরিস্থিতির কথা ঠিক, পশ্চিমী উপন্যাসের প্রভাবের কথাও ঠিক। প্রধানত স্ক্যান্ডিনেভীয় ঔপন্যাসিক হামসুন, বোয়ার, বিয়রসন প্রভৃতি রচনা থেকে রুশ লেখক গোর্কি প্রভৃতির কথা সাহিত্য অভিভূত করেছিল ওই সময়ে তরুণ লেখকদের। এর আগে ইংরেজি অনুবাদ থেকে বাংলা অনুবাদ বা ভাবানুবাদ করে মূল ইউরোপে ভূখণ্ডের সাহিত্যের সঙ্গে পরিচয় ঘটনার দায়িত্ব নিয়েছিল ভারতী গোষ্ঠীর লেখকরা।
কল্লোলের চতুর্থ বর্ষ প্রথম সংখ্যায় নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায় লিখেছেন, রুশ সাহিত্যে বাঙালি দেখেছে বেদনার সিন্ধু মন্থন করে জয়মাল্য গলে মানবের অন্তরের বিজয়লক্ষ্মী উঠেছে। অচিন্ত্য কুমারের বেদে উপন্যাসের নায়কের সংলাপে একটা অংশ এ প্রসঙ্গে উদ্ধারযোগ্য। বাংলার কোণে বসে বিপুল জগতের সঙ্গে কথা কই, টলস্টয় মেঝের উপরে পা ছড়িয়ে বসে, ডস্টয়ভস্কি কাঁধের উপরে হাত রেখে দাঁড়িয়ে মধুর করে হাসে, রাতের খাবারটুকু গোর্কির সঙ্গে একত্রে খাই, হামসুন হাঁটুতে হাঁটুতে ঠেকিয়ে বসে বন্ধুর মতো গল্প করে, জড়কপালে বোয়ার তার কোমল হাতখানি বুলিয়ে দেয়, নীল সাগরের কল্লোলিত মায়া তার চোখে, ফ্রান্স কতদিন আমার এই ঘরে বসে জিরিয়ে গেছে। কিন্তু কল্লোলের কথা সাহিত্যের প্রেরণা শুধু বাঙালি নিম্ন মধ্যবিত্তের আর্থিক বিপর্যয়ে ছিল না কন্টিনেন্টাল সাহিত্যের অন্ধকারময় পৃষ্ঠাগুলি। শরৎ রচনার মধ্যেও তারা পেয়েছিলেন তাদের স্বকীয় সাহিত্যাদর্শের বীজ। অচিন্ত্য কুমার সেনগুপ্ত লিখেছেন, রবীন্দ্রনাথ থেকে সরে এসেছিল কল্লোল, সরে এসেছিল অপজাত ও অবজ্ঞাত মানুষত্বের জনতায়। কেন রবীন্দ্রনাথ থেকে কল্লোল সরে এসেছিল তার একটা ইশারা আছে ভবানী চট্টোপাধ্যায়ের কথা সাহিত্যে রবীন্দ্রনাথ নামক কল্লোল শ্রাবণ 1334 বঙ্গাব্দে প্রকাশিত প্রবন্ধে। তাহার অর্থাৎ রবীন্দ্রনাথের সুচিত্রিত চরিত্রগুলি সকলেই যেন সুচিতা ভরা, এমনকি বিনোদিনীর মধ্যেও পঙ্কিলতা নেই। তাই রবীন্দ্রনাথকে নয়, শরৎ রচনাকে বরং তারা আদর্শ হিসেবে গ্রহণ করেছেন। যে ভারতী অনেক দিক থেকে কল্লোলের পূর্বসূরি, সেই ভারতী গোষ্ঠীর মণিলাল গঙ্গোপাধ্যায় মণিব্রজ ভারতী ছদ্মনামে কালি কলমের 1334 বঙ্গাব্দে ভাদ্র সংখ্যায় লিখেছেন, আধুনিক সাহিত্যের কল্যাণে আজ আমাদের অনেক জিনিস জানা সম্ভবপর হয়েছে। নারী আজ তার সতীত্বের ক্ষুদ্র গণ্ডির মধ্যে আবদ্ধ নয়। এখন আমাদের মনের মধ্যে এই কথা জাগ্রত হয়েছে যে নারীত্ব বড় না সতীত্ব বড়। শরৎচন্দ্রের কথা সাহিত্যের এর নির্ভীক উত্তর পেয়ে পাঠকের মন সভয় বিস্ময়ে চঞ্চল হয়ে ওঠে। কল্লোল দলের বর্ষিয়ান সদস্য জগদীশ চন্দ্র গুপ্তের সাহিত্য দৃষ্টিতে আছে এক ভবিতব্য ভারাতুর নির্লিপ্ত উদাসীনতা। তার সাহিত্য দৃষ্টি তাই শরৎচন্দ্র থেকে অনেকটাই আলাদা, অথচ তিনিও কালি কলমে একই সংখ্যা লিখেছেন, এমন করিয়া আগে তো অপ্রকাশককে কেউ উদ্ঘাটিত করিয়া দেয় নাই। কথা ছিল, শিল্প ছিল, ছিল না দরদ। অপরে মনের কথাটি বুনিয়া বুনিয়া ফিরিয়া ফিরিয়া বাছিয়া বাছিয়া হয়তো বলা হইয়াছিল, কিন্তু সে শুধু অনুভূতির বহিরঙ্গ স্পর্শ করিত। জীবনানন্দ, ষোড়শী, অভয়া, অচলা, বামুনের মেয়েটি আর কিরণময়ী ইহারা আছে বলিয়াই জানিতাম। এছাড়া আরও আছে এবং সাহিত্যে তারা দেখা দিবেনও। অনেক দিন পরেও শরৎচন্দ্রের কাছে তাদের ঋণ তারাশঙ্কর স্পষ্টভাবে স্বীকার করেছেন। তিনি লিখেছেন, বাঙালি জীবনের সাহিত্যের ভাবধারায় শরৎচন্দ্রে আমাদের অব্যবহৃত পূর্ববর্তী ভাবধারা। অবশেষে উদ্ধৃত করেছি মানিক বন্দ্যোপাধ্যায়ের কথা, যাকে অচিন্ত্য কুমার বলেছেন কল্লোলেরই কুলবর্ধন। বুদ্ধদেব বসু বলেছেন বিলেটেড কল্লোলিয়ান। তিনি সাহিত্য করার আগে প্রবন্ধ লিখেছেন, স্কুল জীবনেই কয়েকবার শ্রীকান্ত পড়েছিলাম। চরিত্রহীন আমাকে অভিভূত বিচলিত করেছিল। বোধহয় 8-10 বার বইখানা পড়েছিলাম তন্ন তন্ন করে। বাংলা সাহিত্যের কত দৃঢ় মূল সংস্কার আর গোড়ামি যে চুরমার হয়ে গিয়েছিল ওই উপন্যাসে। শরৎচন্দ্রের কাহিনীতে পতিতা ও অসতীরা চরিত্র হয়ে উঠেছে, বড় হয়ে উঠেছে তাদের মনুষ্যত্ব, অনুচিত প্রেমও হয়েছে প্রেম। তখনকার অন্য কোনো লেখক এটা পারেনি। জগদীশ চন্দ্রগুপ্তের অনেকগুলো গল্প কল্লোলে প্রকাশিত হয়েছিল। কল্লোল যেমন কবি মহতীলাল মজুমদার ও যতীন্দ্রনাথ সেনগুপ্তকে বয়সে বড় হওয়া সত্ত্বেও নিজেদের একজন বলে গ্রহণ করেছিল, তেমনি কথা সাহিত্যিক জগদীশ গুপ্তকেও গ্রহণ করেছিল। এই জগদীশ চন্দ্র সম্বন্ধে তার রোমন্থন গ্রন্থের ভূমিকায় বারীন্দ্র কুমার ঘোষ লিখেছিলেন, জগদীশ শরৎচন্দ্রেরই গোত্রজ, তারই প্রতিভায় মানুষপুত্র, কিন্তু মনুষ্যত্ববোধী যে স্থির আস্থা শরৎচন্দ্রে অবিরল তা জগদীশচন্দ্রের নেই। জগদীশচন্দ্র সংশয়ান্বিত, ধ্রুবত্ব বিষয়ে তিনি নাস্তিক। শরৎচন্দ্র মনে করেন নরনারীর বিড়ম্বনার প্রধান উৎস সমাজ আর দেশাচার, আর জগদীশচন্দ্র বিশ্বাস করেন মানুষের বিড়ম্বনার প্রধান হেতু অমোঘ নিয়তির অন্ধতা। অনিল বরণ রায় যেমন সাহিত্যের দুঃখপাত প্রবন্ধে লিখেছেন, জগদীশবাবু যেন বলিতে চান নিজেকে বাঁচাইবার কোনো পথ মানুষের চোখের সম্মুখে নাই। সে একটা দুর্নিরীক্ষ আর অতি হিংস্র শক্তির হাতে অশক্ত ক্রীড়নক মাত্র। মানুষ তাহার শিকার। মানুষের মহিমা নয়, তার মহিমাহীনতাই তার রচনার প্রতিবিম্বিত। দুঃখ মানুষের অস্তিত্বের অনিবার্য অঙ্গ, আর এই উপলব্ধিকে জগদীশ গুপ্ত রূপায়িত করেছেন বিদ্রুপ প্রখর উনভাসী রচনারীতির বিশিষ্টতায়। জগদীশচন্দ্রের নির্লিপ্তি শরৎচন্দ্রের নাই, শরৎ রচনায় হৃদয়বত্তা জগদীশচন্দ্রের নাই। অসাধু সিদ্ধার্থ
নায়ক শেষে ধরা পড়েই বলেছিল, ভগবান জানেন আমি নিরপরাধ, নিয়তির চক্রান্তে ভালোবেসেছিলাম, ভালোবাসার তাড়নায় আর প্রতিদানের লোভে মিথ্যার আশ্রয় নিয়েছি, কিন্তু আমি তো সেই মানুষ। কিন্তু এই মানুষ শরৎচন্দ্রের উপন্যাসের সামাজিক মানুষ নয়, এই মানুষ নিঃসঙ্গ, নিঃসম্পর্কীয়, প্রাতিষ্ঠিক মানুষ। এই প্রাতিষ্ঠিক মনুষ্যত্বের কথায় জগদীশ গুপ্তের রচনায় বিবৃত। নারীর মাতৃত্ব লাভের আকুলতা শরৎ রচনার একটি প্রবল ও পুনরাবৃত্ত প্রসঙ্গ। অনেক সময় সেই প্রসঙ্গের সূত্র ধরেই ভাবলুতার বাষ্প প্রবেশ করে সেই রচনাবলিতে। অথচ জগদীশচন্দ্রের গতিহারা জাহ্নবীর কিশোরী যখন আবিষ্কার করে সে গর্ভবতী, তখন দুশ্চরিত্র স্বামীর আত্মজের জননী হওয়ার সম্ভাবনাকে তার যুগপৎ মনে হয় হাস্যকর এবং হৃদয় বিদারক। সেই অশেষ কলুষজাত সন্তানকে তার মনে হয়েছে ইহা শুভ নহে, সার্থক নহে, ঈপ্সিত নহে, ইহা বাঞ্ছিত, ইহা অবাঞ্ছিত এবং বর্জনীয় কলুষ। অন্য মা সন্তানের মুখ দেখে সব ভুলে যায়, কিশোরী তা পারবে না। এই সব মৌলিক পার্থক্যের জন্য সরোজ বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত। রবীন্দ্রনাথ, প্রভাত কুমার, শরৎচন্দ্রের যৌথ প্রয়াসে যে সাহিত্য রুচি গড়ে উঠেছিল, সেই আবহাওয়ার বিরুদ্ধে প্রথম সার্থক শিল্পী প্রতিবাদ জগদীশ গুপ্তের। জগদীশ গুপ্তের বিভিন্ন সৃষ্টির একটা গোটা সাহিত্যিক যুগের প্রক্রিয়া সঞ্জাত। অন্যদের ক্ষেত্রে যেখানে প্রতিক্রিয়ার ব্যাপারটা ছিল বুদ্ধিসম্ভব উপলব্ধি, জগদীশবাবুর ক্ষেত্রে সেখানে উপলব্ধিটা জীবনবোধের ফল। এতই যেখানে বৈপরীত্য, সেখানে কোন অর্থে বলা যায় জগদীশচন্দ্র শরৎচন্দ্রের গোত্রজ, বলা যায় কিছু কিছু বহিরঙ্গ লক্ষণের জোরে। অসাধু সিদ্ধার্থের নায়িকা অজয়া ছবি একে প্রাইজ হোল্ডার, সেই ছবি কিনে নেয় কোনো মহারাজা। একই সঙ্গে সে চিত্রী আর অনাথ আশ্রমের প্রতিষ্ঠাত্রী, সঙ্গে সঙ্গে আবার বিপ্লববাদী। এই সব বিচিত্র ভিন্নধর্মী মহৎ গুণাবলীর সমাবেশে শরৎচন্দ্রের নায়কের মধ্যে আমরা দেখি। শরৎচন্দ্রের মতোই জগদীশচন্দ্রের বেশিরভাগ গল্পের পটভূমি গ্রাম আর সমাজ। বাংলার গ্রাম মানুষের সামাজিক সম্পর্কগুলি যেমন, তেমনি সেই গ্রাম্য জমিদার ও মহাজনের চেহারা শরৎ রচনাবলীর মতো তার রচনাতেও জীবন্ত। শরৎচন্দ্রের অনেক চরিত্রের মতোই অসাধু নটবর রাসবিহারীর কাছে গুণজালে আবদ্ধ। রবীন্দ্রনাথ যাকে কোমর বাঁধা শয়তান বলেছেন, সেই পরিতোষের এই বর্ণনা দেনাদারের টাকা আর ডিগ্রিদারের ঘি দুধ খাইয়েই হোক কি ব্রহ্মচর্য পালন করেই হোক, পরিতোষের দাঁতগুলি মজবুত আছে, চুল একটিও বাঁকে নাই, পরিপাক শক্তি হরিনামের সঙ্গে মালপ খাইবার মতো তেজস্বী ও প্রচুর। শরৎচন্দ্র লিখতে পারতেন, অবশ্য তার হাতে আয়রনি এত তীব্র হতো কিনা সন্দেহ। পরবর্তীকালে শরৎচন্দ্র জগদীশচন্দ্রের এই ধারা কল্লোলে বহমান করেছিল নিদর্শন প্রেমেন্দ্র মিত্রের মিছিল উপন্যাস। নন্দপাল গোসাই এবং গ্রামের ধর্মরক্ষক বৃদ্ধ মিলে নন্দপালের ভাতুষপুত্রীদের নামে চারিত্রিক দুর্নাম দিয়ে বিতাড়িত করে তাদের সম্পত্তি হাতানোর যে সুচিন্তিত ষড়যন্ত্র করে, এবং নন্দপাল বৈষ্ণব পোশাক আর বিনয় বচনের অন্তরালে যে মহাজনী ও মরলী সটতার পরিচয় দেয়, তার বর্ণনা যখন প্রেমেন্দ্র মিত্র দেন, তখন তাকে শরৎচন্দ্রের উত্তরসূরি বলে অভ্রান্তভাবে চেনা যায়। সে যাই হোক, জগদীশচন্দ্রের গতিহারা জাহ্নবীর নায়ক অকিঞ্চন যে বাগদিপাড়ায় তাসের আড্ডায় যায়, বেশ্যার সংসর্গ করে, সেই মালিন্যময় পরিবেশ শরৎ রচনায় অপরিচিত নয়। প্রভাত কুমার শরৎচন্দ্রের ঐতিহ্যে লালিত বাঙালি পাঠক জানে, পাপী আসলে পাপী নয়, চরিত্রহীন নয়, পতিতার সতীলক্ষ্মীর মতো পাপপুণ্যবোধ। এই সমালোচক দেখিয়েছেন তুলনায় জগদীশগুপ্ত আগাগোড়া তিক্ত, রুক্ষ ও নৈরাশ্যবাদী। কিন্তু কথাটা আগাগোড়া বোধ হয় ঠিক নয়। শরৎচন্দ্রের মতো জগদীশচন্দ্রের পঙ্কিলতা লিপ্ত নরনারীর পবিত্রতার জন্য আকুলতা বোধ করে। পার্থক্য এই যে, ভাবালুতাময় পোয়েটিক জাস্টিসের জোরে শরৎচন্দ্র সেই আকুলতাকে জিতিয়ে দেন, কিন্তু জগদীশচন্দ্রের নির্মম রচনা সেই আকুলতা পরাস্ত হয়। উত্তম বেশ্যা ছিল, কিন্তু তার মধ্যে ছিল সতীসাধ্যীর জীবনযাপনের তীব্র আসক্তি। গৃহবাসিনী হইয়া লালিত হইবার, লালন করিবার ইচ্ছার উত্তেজনা ছিল তার জীবনের চালিকা শক্তি। বিশ্বম্ভরের ইয়ারবক্সিরা ঠাট্টা করে উত্তমের নাম দিয়েছে নিষ্ঠাবতী খান্ডারি। সে যে যাই বলুক, উত্তম অতীতকে প্রাণপণে মুছে দিতে চেয়েছিল। চোর, জারজ এবং বৃদ্ধ বেশ্যার শয্যাসহচর নটবর অজয়াকে ভালোবেসে চেয়েছিল তার কদর্য অতীতকে মুছে দিতে। নিয়েছিল সেই উদ্দেশ্যে মৃত সিদ্ধার্থের নাম। অজয়াকে নাম ধরিয়া ডাকিতে সিদ্ধার্থের একটা অসম্বরণীয় লোলুপতা আছে। তার মনে হয় নামোচ্চারণের সঙ্গে সঙ্গে যেন তার জীবনের সমস্ত গ্লানি কাটিয়া নতুন জগতের সুপ্রসর উদার শ্রীক্ষেত্রে সে মহাল্লাসে ভূমিষ্ঠ হইবে। শরৎচন্দ্রের পরিণাম জগদীশ চন্দ্রের অভীষ্ট নয়, যদিও সূচনা এক বিন্দুতেই
অন্ধ নিয়তি জগদীশচন্দ্রের প্রত্যেক চরিত্রে এই আকুল আকাঙ্ক্ষাকে পরাভূত করে নিষ্ঠুর উদাসীনতায়। জগদীশ গুপ্তের লঘুগুরু বিষয়ে রবীন্দ্রনাথ পরিচয় পত্রিকায় প্রথম বর্ষ 2য় সংখ্যায় লিখেছিলেন, এই উপন্যাসে যে লোকযাত্রার বর্ণনা আছে আমি একেবারেই তার কিছু জানি না। এই অচেনা অজ্ঞাত অবজ্ঞাত মানুষের দল শরৎ রচনাতে প্রথম সাহিত্যে পরিপূর্ণ প্রতিষ্ঠা পেয়েছিল, মানবতাবাদ ও গণতান্ত্রিক বোধের সূত্র ধরে চলে এসেছিল এইসব নিচুতলার মানুষেরা সাহিত্যের এলাকায়। মুন্সীগঞ্জ সাহিত্য সম্মেলনীতে প্রদত্ত অভিভাষণে শরৎচন্দ্র বলেছিল, পূর্বের মতো রাজরাজরা জমিদারদের দুঃখদ্বন্দ্বহীন জীবন ইতিহাস নিয়ে আধুনিক সাহিত্যসেবীর মন আর ভরে না, তারা নিচের স্তর নেমে গেছে। এটা আফসোসের কথা নয়, বরঞ্চ এই অভিশপ্ত অশেষ দুঃখের দেশে নিজের অভিমান বিসর্জন দিয়ে রুশ সাহিত্যের মতো যেদিন সে আরও সমাজের নিচের স্তরে নেমে গিয়ে তাদের সুখ দুঃখের বেদনার মাঝখানে দাঁড়াতে পারবে, সেদিনই এই সাহিত্য সাধনা কেবল স্বদেশ নয়, বিশ্ব সাহিত্য আপনার স্থান করে নিতে পারবে। চন্দ্রমুখী ও তার শ্বাসরোধকারী পরিবেশ ও দিবাকর ও কিরণময়ীর ব্রহ্মদেশে বস্তি জীবনযাপন, গুলিখোর জুয়ারি হারান চরিত্র, শ্রীকান্তের দেখা বিচিত্র মানুষেরা, মিছিল, অভাগী এবং গফুর, এইসবের মধ্য দিয়ে কী করে নেবে যেতে হয় আধুনিককালের সাহিত্য সাধনার জন্য সমাজের নিচের স্তরে, শরৎচন্দ্র তার উদাহরণ দিয়ে গিয়েছেন। এইসব মানুষজন জায়গা পেয়েছিল বলেই মনে করা হয়েছিল শরৎ রচনার বাস্তবিকতা পূর্ববর্তী কথা সাহিত্যের তুলনায় অনেক বেশি জোরালো। আসল কথা, কল্লোলপন্থীরা যে মোগলাই ভারতবর্ষ ও বঙ্কিমী বাংলা ও গার্হস্থ্য কলিকাতা ছাড়িয়া সমাজের দরিদ্র কুৎসিত অবজ্ঞাত ও ছায়াচ্ছন্ন অংশের দিকে নজর দিল, তার প্রেরণা তারা খানিকটা পেয়েছিল গোর্কির হামসুনের সাহিত্যে, খানিকটা শরৎচন্দ্রের সাহিত্যে। বাস্তবতার শর্ত পালনের খাতিরে সমাজের নিচুতলায় নেমে আসার এই প্রবণতা শরৎচন্দ্র থেকে ভারতের লেখক গোষ্ঠী ও নরেশচন্দ্র সেনগুপ্ত রচনার মধ্য দিয়ে কল্লোলের কথা সাহিত্যিকদের কাছে পৌঁছেছিল। ভারতীর চারু বন্দ্যোপাধ্যায়, প্রেমাঙ্কুর আতুর্তি ও হেমেন্দ্র কুমার রায়ের উপন্যাসের কথা এই প্রসঙ্গে উল্লেখ করা যায়। নরেশচন্দ্র সেনগুপ্ত আমাদের নিয়ে গেছেন সে যেখানে খোলার চাল, ছিটের বেড়ার দেওয়ালে কাঁচা মেধে, বেশ্যা মাতাল, গেজেল জুয়ারি, অপরাধীর মিছিলে, তার রচনায় অনর্গল। অচিন্ত কুমার লিখেছেন, কল্লোলের যুগে কল্লোল সরে এসেছিল অপজাত অবজ্ঞাত মনুষ্যত্বের জনতায়। নিম্নগত মধ্যবিত্তের সংসারে, কয়লাকুটিতে, খোলার বস্তিতে, ফুটপাতে, প্রতারিত ও পরিত্যক্ত এলাকায় শরৎচন্দ্রের বীজ এইভাবে পর্যায়ক্রমে পর্যবেসিত হলো বস্তিবিলাসে, যার দুটো লক্ষণ রবীন্দ্রনাথ দেখেছিল, দারিদ্র্যের আস্ফালন আর লালসার অসংযম। এই বিষয় নির্ভর বাস্তবতাকে রবীন্দ্রনাথ ঠাট্টা করে বলেছিলেন রিয়ালিটির কারি পাউডার। বস্তিটস্তির বর্ণনা করিলেই তৎক্ষণাৎ যেন রচনা এসে যায় বাস্তবতা, অথচ বিষয় বাছাই নিয়ে তা রিয়ালিজম নয়। রিয়ালিজম ফুটবে রচনার জাদুতে, কিন্তু উপলব্ধির ভ্রূণভ্রান্তিতে। যাই হোক, নিচের মহল থেকে উঠে এলো অধঃপতিত ভাঙ্গাচোরা অনাদৃত মানুষেরা, সহজাত ও নিরাসক্ত বাস্তব দৃষ্টি নিয়ে শৈলজানন্দ ফুটিয়ে তুলেছিল কয়লাখনির মানুষের জীবন প্রণালী। বাষ্পহীন চোখে দেখলেন তাদের জীবনের অসহায় বিড়ম্বনা ও আবেগময় আদিমতা। সঙ্গে সঙ্গে নিম্ন মধ্যবিত্ত জীবনের শ্রীহীন কদর্যতা নিয়ে নিপুণভাবে পরিপুষ্ট করেছেন। একে একে মুটে মুচি মুসলমান, উড়ে শেকড়া, খোট্টায় কামার, অন্যদিকে নিম্ন মধ্যবিত্তগণ, অথচ উঁচু জাতির শূন্য অভিমানে স্ফীত ইম্পেরিয়াল হোটেলের মালিক ও বাসিন্দাগণ। বাস্তবতার অকৃত্রিমতায় তিনি রবীন্দ্রনাথের প্রশংসা অর্জন করেছিলেন। বাস্তবতার সীমাকে প্রসারিত করবার জন্য সমাজের অবজ্ঞাত অংশকে সাহিত্যে তুলে ধরবার চেষ্টা কল্লোলের সব সাহিত্যিকের মধ্যে দেখি। অচিন্ত কুমার বেদে উপন্যাসে ফুটিয়ে তুলতে চেয়েছিলেন অকৃতার্থ মানুষের জীবনের ছবি। আবার কলকাতা, সকাল কুয়াশা, দুপুরে ধুলো, বিকেলে ধোয়া, বস্তি না আস্তাকুর, সমাজের তলানিতে অতল সমুদ্র, ভিড়ে গেছি, সমস্তই সস্তা এখানে, প্রেম, আনন্দ, মৃত্যু। পাক উপন্যাসের রচনার ইতিহাস প্রেমেন্দ্র মিত্র নিজেই বিবৃত করেছেন। স্কুলে যেতে লম্বা এক আঁকাবাঁকা গলি পেরোতে হতো। সেই গলির একটা বাঁকের পাশে মস্ত একটা নোংরা পুকুর, চারপাশে বেশিরভাগ নারকেল গাছ, নারকেল পাতা আর দু একটা ভাঙ্গা খোলার ছাওয়া, গরিবদের বস্তি। সাহিত্য চর্চার আকস্মিক খেয়ালে যেদিন তিনি কাগজ কলম নিয়ে বসলেন, সেদিন এই বস্তির মানুষ ও পরিবেশকেই করলেন তার প্রথম উপন্যাসের বিষয়। সর্বোপরি আছে যুবনাশের পটলডাঙ্গার পাঁচালী, যার কুশীলব হচ্ছে কুড়ে, বুড়ি, নফর, ফকরে, সদি, গুবরে, নুলো আর খেদি দিদি। স্থান পটলডাঙ্গার ভিকিরিপাড়া, প্যাঁচ প্যাঁচে পাকের মধ্যে হোগলার কুড়েঘর। আর কথাবার্তা যেমনটি হয় একান্ত অশাস্ত্রীয়, বিকৃত পঙ্গু মানুষের পঙ্কিল জীবনের এক অসামান্য দলিল চিত্র রচনা করেছেন যুবনাশ্য। নিকটে থেকেও যারা দূরে থেকে সেই মানুষগুলিকে
সাহিত্যক্ষেত্রে জায়গা দিয়ে সাহিত্যের দিগন্তকে করেছে প্রসারিত, কিন্তু যেমনটি হতে হয় তেমনটি করতে গিয়ে প্রায়ই এই রচনা বাস্তব ধর্ম থেকে স্খলিত হয়ে উঠেছে প্রকৃতিবাদী। সমগ্রতা নয়, জোর পড়েছে অনুপুঙ্খের সমাবেশের দিকেই। তারাশঙ্করের রচনায় খানিকটা ব্যতিক্রম দেখি। কল্লোলে প্রকাশিত স্থলপদ্ম গল্পে আমরা পাই অন্তর্য সমাজের দারিদ্র্যের ছবি, জাতিগত বৈষম্যের বিভৎস চেহারা। কিন্তু এই দারিদ্র্য, ওই বৈষম্য ও পীড়নের সমস্যাকে তারাশঙ্কর যেভাবে বৃহত্তর সমাজের বিন্যাস ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে পেরেছেন, কল্লোলের অন্য লেখকরা তা পারেনি। শরৎচন্দ্রের মধ্যে এই সমাজদৃষ্টি ছিল খানিকটা খণ্ডিত। তিনি গ্রাম সমাজের অত্যাচার ও উৎপীড়নকে স্থায়ী বন্দোবস্ত ও জমিদারি প্রথার সঙ্গে যুক্ত করে দেখেছেন। প্রমাণ অভাগীর স্বর্গ, মহেশ গল্প, পল্লী সমাজের উপন্যাস। কিন্তু কল্লোলের বেশিরভাগ লেখক সেই গূঢ় সমাজদৃষ্টি ছিল না, যার জোরে প্রকৃতিবাদ উত্তীর্ণ হতে পারে বাস্তববাদে। তাই শৈলজানন্দ সম্বন্ধে মানিক বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছিলেন, সে কথা কল্লোলের কথা সাহিত্য সম্পদে সাধারণভাবেই খাটে। শৈলজানন্দের গ্রাম্য জীবন ও কয়লা খনির জীবনের ছবি হয়েছে অপরূপ, কিন্তু শুধু ছবিই হয়েছে, বৃহত্তর জীবনের সঙ্গে এই বাস্তব সংঘাত আসেনি। কিন্তু শরৎচন্দ্রের এই বৃহত্তর বাস্তব দৃষ্টি শরৎচন্দ্রের আরও জোরালোভাবে উত্তরাধিকার সূত্র পেয়েছিল তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তার প্রমাণ আছে কল্লোলে প্রকাশিত শ্মশানের পথে গল্পে, যে গল্প পরে চৈতালি ঘূর্ণি নামে উপন্যাসে স্থান পেয়েছিল। শ্মশান কেন ক্রমশ গ্রামের দিকে এগিয়ে যাচ্ছে, কেন বর্ধিষ্ণু গ্রাম ক্রমে ক্রমে উৎসন্ন হয়ে যাচ্ছে, তারই ব্যাখ্যা দিয়েছেন লেখক। গোষ্ঠী অস্থির হইয়া উঠিল, মনে পড়িল খাজনা, চাঁদা, শেষ, সুদ, চেকের দাম, নজরানা, তহুরি, আমলা খরচ, তলবানা, পেঁয়াদার রোজ, বাবের আর অন্ত নাই। সেই বাবের এক কানাকড়িও মাপে নাই, সব সেখানে লোলুপগ্রাসে হা করিয়া বসে আছে। অনন্ত ক্ষুধায় জীবগুলো যেন শ্মশানের বুকের কুকুরগুলোর মতো ঝুলাইয়া পড়িয়াছে, লালসায় ঠিক তেমনিভাবেই লালা গড়াইয়া পড়িয়াছে। অচিন্ত্যকুমার হামসুনের প্যান উপন্যাসের অনুবাদ করেছিল। কল্লোলে প্রকাশকালে সেই অনুবাদের নাম ছিল মিনকেতন। সম্প্রতি একজন সমালোচক লিখেছেন, প্যানের নায়কের ভবঘুরে চরিত্র, তার জীবন সম্পর্কে দৃষ্টিভঙ্গি এবং বিষয়ের বিন্যাস পদ্ধতি এবং ভাষারীতি বেদের গ্রন্থের সঙ্গে বিশেষ সাদৃশ্যমূলক। কিন্তু বেদের সঙ্গে শরৎচন্দ্রের শ্রীকান্ত উপন্যাসের সাদৃশ্য কম নয়। অভিজ্ঞতার উপর ভিত্তি করেই তো বাস্তববাদ। লেখকের অভিজ্ঞতার সঞ্চয় সাহিত্যে বাস্তবতার মূর্ত হয়। শরৎচন্দ্রের শ্রীকান্ত সেই ক্রমোন্নত অভিজ্ঞতার উপন্যাস। এই বৃহদাকার উপন্যাস প্রথমে শ্রীকান্তের ভ্রমণ কাহিনী নামে প্রকাশিত হয়েছিল। ভ্রমণ কাহিনীও বটে, আত্মকাহিনীও বটে। আসলে একজন কিশোরের কীভাবে আত্মোন্মেষ ঘটল, জমতে থাকলো অভিজ্ঞতা, তাই এখানে বলা হয়েছে। কোনো সংলগ্ন পূর্বাপর শৃঙ্খলাবদ্ধ প্লট এখানে নেই। ঘটনা পরম্পরা নায়কের জীবনে ঘটেছে, এছাড়া ঘটনা পর্যায়ের মধ্যে আর কোনো সম্বন্ধসূত্র নেই। অচিন্ত্যকুমারের বেদে এই জাতির উপন্যাস, দুটো উপন্যাসেই রিয়ালিজমের আপাত ধরনের মধ্যে সন্ধান সমুৎসক এবং রোমান্টিকতা বর্তমান। দুই উপন্যাসই নায়ককেন্দ্রিক এবং নায়কের আত্মকথার ধরনে বিব্রত। যেমন শ্রীকান্ত, তেমনি বেদেতে পাই নায়কের অ্যাডভেঞ্চার পরম্পরা বিবরণ, দেহবনে নায়কের বড় হয়ে ওঠার কাহিনী। বেদের উপন্যাসের নায়ক বলে নানানভাবে জীবনটাকে বাজিয়ে যায়, একটা একটা করে তার ছিরুক। অচিন্ত্যকুমার নায়কের জীবনে এসেছে পরপর 6 জন নায়িকা, সমাজের নানা স্তর থেকে, আহ্লাদি, আসমান, বাতাসী, মুক্তা, বনজ্যোৎস্না এবং মৈত্রী। এই উপন্যাস সম্বন্ধে পরবর্তীকালে অচিন্ত্যকুমার নিজে লিখেছেন, 9 বছর ধরে 21-22 বছরের একটি ছন্নছাড়া মানুষের জীবনেই এই উপন্যাসের পরিধি। এক ঘাট থেকে আরেক ঘাট, রহস্যঘন তটরেখা ছুঁয়ে ছুঁয়ে নদীর মতো প্লাবিত যায় জীবন, সেই তো বেদে। এমনি 6টি ঘাটে জীবনে যেমন 6টি রস, অম্ল, মধুর, লবণ, কটু, কষা এবং তিক্ত, তেমনি পথপ্রান্তে 6টি নায়িকা, আহ্লাদি, আসমানি, বাতাসী, মুক্তা, বনজ্যোৎস্না এবং মৈত্রী। ক্ষণকালের বিশ্রাম নিতে চেয়ে নায়ক আবার সম্মুখের পানে এগিয়ে চলছে। শ্রীকান্তের প্রবহমান জীবনেও এক এক নারী এসে জীবনের এক এক পর্যায়ে স্থায়ী ছাপ মুদ্রিত করে দিতে গেছে। এসেছে অন্নদা দিদি, রাজলক্ষ্মী, প্রথমে এসেছে পিয়ারি বাইজি রূপে, তারপরে অভয়া, সুনন্দা, কমলতা। কিন্তু প্রধান প্রভেদ সার্থকতার তারতম্যে। সার্থকতার তারতম্যের কারণ শ্রীকান্তের অন্তরালে বাস্তবতার যে অবিসংবাদিত স্পর্শ পাওয়া যায়, তা বেদেতে নেই। শরৎচন্দ্রের হাতে শ্রীকান্ত বহুল পরিমাণে সত্য হয়ে উঠেছে, কিন্তু বেদে যদি অভিজ্ঞতার ইতিহাস হয়, তবে অনেকটাই বানানো অভিজ্ঞতার ইতিহাস। নায়ক মেসের বাবুদের জুতো বুরুশ থেকে বিশ্ববিদ্যালয়ের চণ্ডীপাঠ পর্যন্ত সব করে, বিএ পাশ করে, গায়ে জনমজুরি করে। বেশ্যার সঙ্গে নায়কের বোন সম্পর্ক, তার দেওয়া টাকায় নায়ক কেনে বোয়ার নোফালিসের বই। নায়িকা মৈত্রী নায়কের কাঁধে মুখে রেখে বলে, দান্তে যেমন বিয়াত্রিচে, পেত্রাকের যেমন লরা, কাতুল্লাসের যেমন লেসবিয়া, মিকাল অ্যাঞ্জেলোর যেমন ভিক্টোরিয়া কলোনা, তেমনি আমি তোমার। অর্থাৎ এ এক বই পড়া কৃত্রিম নির্মিত জগৎ। শরৎচন্দ্র বাস্তবতার সীমাকে প্রসারিত করেছিল।
কল্লোল সেই পথে তাকে অনুসরণ করেছে। শরৎচন্দ্রের তার রচনাগুলিতে আরেকটা উল্লেখযোগ্য কাজ করেছেন। নারীত্ব ও সতীত্বের সম্পর্কে তিনি বারবার প্রশ্ন তুলেছেন। তিনি জিজ্ঞাসা করেছেন, একনিষ্ঠ প্রেম ও সতীত্ব যে ঠিক একই বস্তু নয়। একথা সাহিত্যের মধ্যে যদিও স্থান না পায়, তো এ সত্য বেঁচে থাকবে কোথায়? পার্বতী, চন্দ্রমুখী, রাজলক্ষ্মী, সাবিত্রী, কিরণময়ী, অচলা ইত্যাদি রমণী জীবন কাহিনীর মধ্য দিয়ে শরৎচন্দ্র বারবার এই প্রশ্নের জবাব খুঁজেছেন। শরৎচন্দ্রের এইসব নারীর হাত ধরে পতিতা সমাজভ্রষ্টারা স্থান করে নিয়েছে ভারতীয় গোষ্ঠীর লেখকদের রচনায়। সমাজে নিষিদ্ধ প্রেম দেহ কামনার অসামাজিক উন্মেষ হয়ে উঠেছে এই সময়ের কথাসাহিত্যিকদের একটি প্রধান প্রসঙ্গ। নারীর সামাজিক সতীত্বের সঙ্গে তার ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের বিকাশের যেখানে দ্বন্দ্ব দেখা দিয়েছে, সেখানে নরেশচন্দ্র সেনগুপ্তের সহানুভূতির আকর্ষণ করেছে স্বাতন্ত্র্যবাদিনী রমণী অর্থাৎ সুভার মতো চরিত্র। শরৎচন্দ্রের উত্তরাধিকারী কল্লোলের লেখক গোষ্ঠীর রচনায় বারে বারে এই জিজ্ঞাসা দেখা দিয়েছে। এই জিজ্ঞাসাকে সাকার করে ও মূর্ত করে তুলবার জন্য শরৎচন্দ্রের দেবদাস, চন্দ্রমুখীর হাত ধরে লাঞ্ছনা, গঞ্জনা, অপমান, অত্যাচার, উপদ্রব, স্ত্রীলোক যে কত সইতে পারে তোমরাই তার দৃষ্টান্ত। কল্লোল গোষ্ঠীর রচনায় পতিতা চরিত্রের এত প্রাদুর্ভাব পাই। সামাজিক উৎপীড়ন শরৎচন্দ্রের রচনায় একটি প্রধান বিষয়। এই সামাজিক উৎপীড়ন পতিতার জীবনে সংহত রূপ নেয়। যৌনভাবে ও অর্থনৈতিকভাবে এই দুই দিক থেকেই তারা শোষিত। শরৎচন্দ্রের অনুগামী কল্লোলপন্থীদের রচনায় পতিতার এত প্রাচুর্য ততটা সমাজ সচেতনের জন্য নয়, খানিকটা বাস্তবতার অজুহাতও। যেন বাস্তবতায় প্রতিষ্ঠিত ঘটাতে পারলেই বস্তির ছবি অবারিতভাবে আঁকতে হবে, বেশ্যা চরিত্রের অনিবার্য অবতারণা ঘটাতে হবে। সঙ্গে সঙ্গে শরৎচন্দ্রের চন্দ্রমুখীতে যেমন দেখেছি বেশ্যালয়ের যুগোপসিত পরিবেশের মধ্যেও পবিত্রতার দিক থেকে তার দু বাহু বাড়ানো, তেমনি দেখেছি কল্লোলের বারঙ্গনা চরিত্রদের মধ্যে। তারা দেখাতে চেয়েছেন ক্লীন্নতার মধ্যে বেঁচে থাকে শুভ্রতা, ক্লেদের মধ্যে বেঁচে থাকে অকুলস মনুষ্য হৃদয়। এই সমস্ত নানা কারণে বারাঙ্গনা আর সমাজভ্রষ্টার প্রেম শরৎচন্দ্র থেকে কল্লোল পর্যন্ত সাহিত্যের পুনরাবৃত্ত বিষয়, আর এর পিছনে রয়েছে আসল নারী মুক্তির জায়মন ইতিহাস। চন্দ্রমুখীর পঙ্কিল জীবনযাপনের মধ্যে পবিত্রতার জন্য উন্মুখতা প্রথম দেবদাসের ঘৃণায় আঘাতে এবং পরে দেবদাসের সহানুভূতির ছোঁয়ায় জেগে উঠেছিল। জগদীশগুপ্তের উত্তম সুচিতাময় জীবনযাপনে বদ্ধপরিকল্পন হয়েছিল। অদৃষ্টের নিষ্ঠুরতায়, মানুষের অমানবিকতায় তার সেই ইচ্ছায় পূর্ণ হয়নি। নরেশচন্দ্র সেনগুপ্ত লুপ্ত শিখার বেশ্যা নায়িকা মালতীকে নায়কের বেশ্যা মনে হয়নি। মনে হয়েছে মালতী দিদি আমার সত্যিকারের দিদি, জন্ম জন্মান্তরের দিদি। শরীর বিক্রয়ের প্রতি একদিন যার স্বাভাবিক ঘৃণা ছিল, শেষ পর্যন্ত সে মালতী হয়ে উঠেছে লুপ্ত শিখা। দেবী হয়েও জন্মেছিল, নরকের কীট হয়ে গেল। কিন্তু কল্লোলের বারাঙ্গনারা জগদীশচন্দ্র বা নরেশচন্দ্রের উত্তম মালতীর মতো নিরাশার অন্ধকারে নিমগ্ন থাকেনি। শরৎচন্দ্রের চন্দ্রমুখীর মুখ তার আত্মিক উজ্জ্বলতা উদ্ধারের দিকে এগিয়ে গেছে। একটা নিদর্শন দিব, শরৎচন্দ্রের সঙ্গে কোনো মিল তো বুদ্ধদেব বসুর নেই, তবে বুদ্ধদেব বসুর সারা উপন্যাসের পতিতা নির্মলা একেবারে শরৎচন্দ্রের ঐতিহ্যের পতিতা। সুকুমার সেন লিখেছেন, সারা দ্বিতীয় সংস্করণে পরিবর্তনের ফলে শরৎচন্দ্রের দেবদাসের ক্ষীণ ভাবানুসরণটুকু মুছিয়ে গিয়েছে, কিন্তু মুছে যায়নি অন্তত নির্মলা চরিত্রের ক্ষেত্রে। এমনকি সমাজ প্রচলিত সংস্কার সম্বন্ধে যে দ্বন্দ্ব শরৎচন্দ্রের রচনায় বারবার লক্ষ্য করি, যার জন্য বিদ্রোহিনী কমল মুক্তির কথা বললেও নিজে শুদ্ধ চারিণী বিধবার মতোই কৃচ্ছ সাধন করে, সেই দ্বন্দ্ব নিষিদ্ধ প্রেমের ক্ষেত্রে সমাজের সমর্থনের শিলমোহর পাওয়ার প্রলোভন সারা নির্মলার কথায় পায়। পতিতা নির্মলা সত্যবানের সঙ্গে ঘর বাঁধতে চায় বলে পুরুষ ছাড়া যে বিয়ে হয় তা কি বিয়ে? এমনিতে দুজনে থাকি সে আলাদা কথা। পাপ করেছি বেশ, সংসার সমাজের বাইরে থাকব, বনবাসী আমাদের স্বর্গবাস, পাপই আমাদের ধর্মকর্ম, কিন্তু আইনের বুলি আউড়িয়ে বিয়েকে মুখ ভ্যাংচানো সে আমি কিছুতেই হতে দেব না। সমাজ না মানো সে একরকম, তার প্রায়শ্চিত্তি নিজেরাও করব, কিন্তু ঈশ্বরকে অপমান করিতে পারি নে তো। পুরুতের অস্তিত্বই যেন এসে যায় ঈশ্বরের সমর্থন। শরৎচন্দ্রের চন্দ্রমুখী দেবদাসের সঙ্গে ঘর বাঁধার প্রস্তাব দিতে সাহসী করেনি, সে শুধু দাসিত্বের সুযোগ চেয়েছিল, কিন্তু নির্মলা চেয়েছে ঘর বাঁধতে। অগ্রগতি এখানেই এইটুকুই, কিন্তু নারী মুক্তির অগ্রগতি প্রমাণ খুঁজতে পেয়ে আমাদের কল্লোলেরই অন্য রচনায়, বিশেষ করে যুবনাস্যের পটলডাঙ্গার পাঁচালিতে কালনেমি গণেশ ডাকু যখন নিজের স্ত্রীকে অন্যের সঙ্গে ভাগ করে নিতে রাজি, তখন ময়না নিজে চলে যায় রতনার কাছে। শরৎচন্দ্র সুলভ সতীত্বের সে তোয়াক্কা করে না, অথচ মানতে হবে সতী থাকতেই সে চেয়েছিল। সমাজদ্রোহের সমস্ত আস্ফলন সত্ত্বেও একনিষ্ঠ ও সতীত্ব বিষয়ে শরৎচন্দ্রের মনে একটা পরম শ্রদ্ধাবোধ ছিল। ধর্মান্তরিত সাহজির প্রতি
অন্নদাদির একনিষ্ঠা, চরিত্রহীন উপেন্দ্র স্ত্রী সুরবালার চরিত্রে এবং গৃহদাহে দোলাচলমনা অচলার বিপরীতে সতীত্বনিষ্ঠ মৃণাল চরিত্রের অবতারণা ভারতীয় আদর্শের সতীত্ববোধ সম্পর্কে শরৎচন্দ্রের শ্রদ্ধারই প্রমাণ। সেই সংস্কারবশত শ্রদ্ধাই উত্তরাধিকার সংস্কারে বর্তেছে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় অধঃপতিত সমাজের মধ্যে রোমান্টিক দাম্পত্য প্রণয়ের উপাখ্যান রচনা করেছেন হারানো সুর গল্পে। ননী ও গিরির মধ্যে ভুল বুঝাবুঝির ফলে গিরির মনে পরপুরুষের প্রতি জন্মেছিল ঈষৎ আসক্তি। পরে ননীর বাজনা শুনে ঘটল পুনর্মিলন, ঘরেই হলো তাদের বৃন্দাবন। একনিষ্ঠ প্রেমের রোমান্টিক ভাবালুতার তুলনায় কম শ্মশানের পথে গল্প, কিন্তু সেখানেও অকর্মণ্য ভীরু স্বামী গোষ্ঠের প্রতি দামির সতীত্বনিষ্ঠা শ্রদ্ধার সঙ্গে তারাশঙ্কর এঁকেছেন। কল্লোলের কুলবর্ধন মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম গল্প অসিতমামী এই ধরনের বিরুদ্ধ পরিবেশে এক সতীত্বনিষ্ঠায় লেখকের নিজের ভাষায় রোমান্সে ঠাসা অবাস্তব কাহিনী। প্রথানুসারী বিশুদ্ধ প্রেমের এই উপাখ্যান রচনা করতে গিয়ে মানিক বন্দ্যোপাধ্যায় অনুসরণ করেছেন শরৎচন্দ্রের রচনার একনিষ্ঠ প্রেমের ধারাকে। শৈলজানন্দের কয়লাকুঠির গল্পের নায়িকা বিলাসী ছিল নানকুর স্ত্রী। নানকু পিয়ারির প্রতি আসক্ত হয়ে ত্যাগ করায় প্রতিশোধের ইচ্ছায় বিলাসী তার অনুরাগী রমনা খালাসির ঘর করতে রাজি হয়। ঘর করতে, কিন্তু বিয়ে করত না। মজুরপল্লীতে উৎসব রাতের প্রেমের গান করতে করতে পূর্ব প্রেমের স্মৃতি মনে পড়ে যায় তার, আর দুই চোখে নামে জলের ধারা। পরে নানকু খনির ভিতরে মারা গেলে বিলাসী খাদে নেমে যায় এবং উন্মাদিনীর মতো আলুলায়িত কেশা বিস্তৃত বসনা স্কন্ধে স্বামীর মৃতদেহ নিয়ে শেষ পর্যন্ত আত্মহত্যার উপর খুঁজে বের করল। মলিন পরিবেশের মলিন স্বামী অন্যের প্রতি আসক্ত, নিজেও দৈহিক শুচিতা বজায় রাখেনি, তবু বিলাসীর মধ্যে দীপ্ত হয়ে উঠেছে একনিষ্ঠ প্রেমের জ্যোতি। সমাজ অস্বীকৃত প্রেমের মহিমা আমরা শরৎচন্দ্রের পাই, কিন্তু দৈহিক শুচিতা গণ্ডি ভেঙে সে প্রেমকে শরীরে প্রতিষ্ঠা দেবার সাহস লক্ষ্য করি না। রাজলক্ষ্মী শ্রীকান্তের সেবা যত্ন করে পত্নীর মতোই, কিন্তু তারা সহবাস করে না। কিরণময়ী, দিবাকর এক শয্যায় রাত কেটেছে, কিন্তু তাদের যে যৌন মিলন হয়নি সেটা শরৎচন্দ্র স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন। একমাত্র অচলা দৈহিক শুচিতার সীমা লঙ্ঘন করেছিল, কিন্তু সে প্রেমের তাগিদে সুরেশের ঘরে ঢোকেনি, সে ঢুকেছে লৌকিক সম্ভ্রম বজায় রাখার খাতিরে। আর সেই অনিচ্ছাকৃত যৌন মিলনের পরিণাম হয়েছে গুরুভার অবসাদ, তুষারীভূত মানসিক পক্ষাঘাতগ্রস্ততা। বোঝা যায় শারীরিক শুচিতাকে শরৎচন্দ্র ধরে নিয়েছিলেন আত্মিক শুচিতার বহিরঙ্গ সূচক রূপে। দৈহিক শুচিতার সীমা ভাঙতে তিনি পেয়েছেন পদে পদে চিরাগত সংস্কারের বাধা। ঠিক এই ব্যাপার লক্ষ্য করি আমরা তারাশঙ্করের রসকলি গল্পে। বাল্যপ্রণয়িনী মঞ্জুরিকে পুলিন বিয়ে করতে চেয়েছিল। ঘটনাচক্রে পুলিনের বিয়ে হয়ে গেল গোপিনীর সঙ্গে, কিন্তু বিয়ের পরও সমাজ নিন্দিতা মঞ্জুরির প্রতি অক্ষুণ্ণ বেগে ধাবিত হলো পুলিনের ভালোবাসা। গোপিনীর উপর রাগ করে নিজের ক্ষমতার পরিমাণ বোঝাতে মঞ্জুরি পুলিনকে একদিন নিয়ে আসে নিজের ঘরে, কিন্তু তাকে নিজের ঘরে বন্ধ করে রাখে বাইরে থেকে শেকল টেনে। নিজে রাত কাটায় মঞ্জুরি ঢেকিশালে শুয়ে। প্রণয় তার অসামাজিক, কিন্তু শারীরিক শুচিতার সীমা মঞ্জুরিও লঙ্ঘন করে না। মঞ্জুরির আচরণ শরৎচন্দ্রের নায়িকাদের মতোই, কিন্তু উল্টোভাবে বিবাহিত জীবনযাপন বিবাহিতা নারীর পক্ষে অনেক সময় হয়ে উঠতে পারে আন্তরিক অসুস্থ। রবীন্দ্রনাথের কুসুমের এই উপলব্ধি শরৎচন্দ্রের নারীদের মধ্যে দেখি না। জগদীশ গুপ্তের ব্যতিক্রম ছেড়ে দিলে কল্লোলের লেখকদের মধ্যে দেখি না। প্রেমাস্পদের ভালোর জন্যে নিষিদ্ধ প্রেম সমস্যার তৃতীয় বিন্দু প্রণয়িনীর আত্মত্যাগ করে দূরে সরে যাওয়া, এও শরৎ রচনাবলীর এক পুনরাবৃত্ত থিম। যেন তারই অনুসরণ মেলে যখন পুলিন ও গোপিনী পুনর্মিলন ঘটিয়ে মঞ্জুরি চলে যায় বাইরে হাসিমুখ বজায় রেখে বৃন্দাবনের পথে। গোকুলনাগের পথিকে দীপ্তি ভালোবাসত বিকাশকে। তার বিয়ে হয়েছিল অমিতের সঙ্গে। পরে সে বিকাশের কাছে ফিরে চাইলে বিকাশ বলে, তোমার স্বামীর ঘর ভরে দাও, বুক ভরে দাও, তোমার কাছে এই একটি ভিক্ষা চাইছি দীপ্তি। নারীত্ব সতীত্ব আর তারপরেই নারীত্বের মাতৃত্ব। নারীর মাতৃরূপ বাংলা সাহিত্যে চিরকাল কীর্তিত হয়েছে। শরৎ রচনাতে সেই রূপ বিশেষভাবে ভাবাবেগের আতিশয্যে শাস্ত্রু আদর্শের অনুরঞ্জনে জ্যোতির্ময়। মাতৃত্বের ভুভুক্ষা শরৎচন্দ্র অধিকাংশ নারীদের অন্তরে। পুরুষের প্রতি নারীরও প্রেমও এসে যায় বাৎসল্যের আভাস। যাদের নিজেদের সন্তান নেই তারাও অন্যের সন্তানের প্রতি বর্ষণ করে মাতৃস্নেহ। মা না হয়েও স্নেহাতিশয্য হয়ে ওঠে তারা মা। চরণের প্রতি পণ্ডিত মশাইয়ের কুসুমের স্নেহ, নিষ্কৃতির সিদ্ধেশ্বরী রমেশ শৈলজা সন্তানদের প্রতি অপত্য স্নেহ, অমূল্যের প্রতি বিন্দুর ভালোবাসা, দেবরামের প্রতি নারায়ণীর, এইসবই তার উদাহরণ। নারীর এই মাতৃমূর্তি শরৎ চরিত্রের উত্তরাধিকার হিসেবে কল্লোলের রচনাতে স্থান পেয়েছে। মধ্যবিত্ত সমাজের পটভূমিতে মাতৃত্বের মহিমা কথা না বলে শরৎ তারাশঙ্কর সেই মাতৃত্ববোধকে প্রতিষ্ঠিত করেছেন দারিদ্র অন্তর্জ সমাজের পটভূমিকায়।
স্থলপদ্য গল্পে দেখি অন্তর্য সমাজের রমণী বেলের তীব্র সন্তান কামনা। এই গল্পে সেই কামনা অবশ্য পরিণতি পেয়েছে নিষ্ফলতায়, কিন্তু মাতৃত্ব ঘিরে শরৎচন্দ্র সুলভ ভাবাবেগের মৌলিক পরিবর্তন তারাশঙ্করে ঘটেনি। প্রতীকের চরিত্র মায়া উচ্চ সমাজের মেয়ে, সেও বলে ছেলে মেয়ে না হলে বাঁচব কী করে, বলে মা আমাদেরই হতে হবে, নিজের না হোক পরের ছেলের। নারীর মাতৃত্ব নিয়ে মানিক বন্দ্যোপাধ্যায় কিন্তু লিখেছেন সম্পূর্ণ ভাবলতা রহিত একটি সম্পূর্ণ তত্ত্ববহুল চিত্র। জননী উপন্যাসে কোনো ভাবাতিশয্য নেই, নেই অশ্রু বাষ্প সজলতা। প্রতিকূলতার বিরুদ্ধে সংগ্রামরত মায়ের একটি বাস্তব চরিত্র ছবি এঁকেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। দৈনন্দিন জীবনের বিস্তৃত বর্ণনার মধ্য দিয়ে সংগ্রামরত যে শ্যামা স্বামী ও সন্তানের শাবকের মতো আগলিয়ে নিয়ে চলছে, সেই শ্যামা যেন হয়ে ওঠে সর্বংসমা পৃথিবীর প্রতীক। মানিক বন্দ্যোপাধ্যায়ের মাতৃত্বের মহিমা উপস্থাপনা একেবারে নির্মোহ এবং নির্লিপ্ত। শরৎচন্দ্র সুলভ সহানুভূতি আকর্ষণের চেষ্টা সেখানে নেই, তবু মনে হয় জননী উপন্যাসের প্রেরণা রয়ে গেছে শরৎচন্দ্রের মাতৃরূপ বন্দনার মধ্যেই। ভাবালুতা বর্জিত নির্লিপ্ত বাস্তব দৃষ্টি দিয়ে যে মানিক বন্দ্যোপাধ্যায় জননী চরিত্র রচনা করেছিলেন, শরৎচন্দ্রের মাতৃরূপ বর্ণনা ধারা থেকে সরে এসে তিনিই প্রশ্ন করেছিলেন, শরৎচন্দ্রের চরিত্রগুলিও হৃদয় সর্বস্ব কেন, হৃদয়াবেগ কেন সব কিছুই নিয়ন্ত্রণ করে মধ্যবিত্তদের হৃদয়? প্রশ্নের মধ্যেই হয়তো জবাবের ইশারা রয়েছে। মধ্যবিত্তের সাহিত্য বলেই হয়তো শরৎ রচনা এত বেশি হৃদয়াবেগ পরিপূর্ণ। সেই ভাবালুতার জোরেই তিনি জনপ্রিয়, সেই ভাবালুতা তার রচনার প্রধান দুর্বলতা। মোহমুক্ত অনাবিল দৃষ্টি দিয়ে তিনি জীবনকে দেখেছেন হৃদয়াবেগের বাষ্পাচ্ছন্ন চোখ দিয়ে। দীনবন্ধু মিত্র সম্বন্ধে বঙ্কিমচন্দ্রের কথা ধার করে নিয়ে বলা চলে, শরৎচন্দ্রের কল্পনা সহানুভূতির অধীন, তার সহানুভূতি কল্পনার অধীন নয়। সরোজ বন্দ্যোপাধ্যায় একটি মূল্যবান কথা বলেছেন, নিষিদ্ধ প্রেম যেন উপন্যাসিকের বীক্ষণাগার। কিন্তু অবৈধ প্রেম হোক বা অন্য কোনো প্রসঙ্গেই তার উপন্যাসের বিষয় হোক না কেন, শরৎচন্দ্র বীক্ষণাগারের নিরপেক্ষ বৈজ্ঞানিক দৃষ্টি বজায় রাখতে পারেনি। তার সেই সহানুভূতি প্রদর্শনের আতিশয্য কল্লোলের পর্যায়ে এসে অনেক সময় পর্যবেসিত হয়েছে মানিক বন্দ্যোপাধ্যায়ের ভাষায় রোমান্টিকতার ন্যাকামিতে। কারণ একই কল্লোলের সাহিত্য মধ্যবিত্তের জন্য লেখা অনেকটা খেয়ালি কল্পনার সাহিত্য। বস্তিবাসী অশিক্ষিত অন্তজ মানুষজনের জীবন রূপায়ণ করতে গিয়ে কল্লোলের লেখকরা মধ্যবিত্ত ধরনের ভাববিলাস, আবেগাতিশয্য এবং সংস্কারতার উপর আরোপ করেছেন। তারাশঙ্করের স্থলপদ্য এবং শ্মশানের পথে গল্পে দারিদ্র্য, জাতিগত ও শ্রেণীগত বৈষম্যের পটভূমিতে প্রসৃত পেয়েছে এই ভাবলতা। তার হারানো সুর গল্পে এবং মানিক বন্দ্যোপাধ্যায়ের অতসীমামী গল্পে দাম্পত্য প্রেমের একনিষ্ঠতাকে আশ্রয় করে প্রকাশিত হয়েছে রোমান্টিক ভাবলতার বাড়াবাড়ি। বেদে উপন্যাসে মৈত্রী যে ভাষায় বিয়ের প্রস্তাব করে, যে ভাষায় নায়ক তাকে প্রত্যাখ্যান করে এবং মৈত্রী তার উত্তরে যা বলে, তুমি যদি বেদে হও আমি বেদিনী, তুমি যদি দাঁড় টানো আমি হাল ধরে থাকবো, তুমি লাঙ্গল চালাও আমি মাটি নিরবো, তুমি যদি কামার হয়ে লোহা পেটো আমি আঁচল দিয়ে তোমার পিঠের ঘাম মুছে দেব। শুধু তার মধ্যে নয়, শুধু সৌম্যের মৃত্যু বর্ণনা নয়, সেই ভাবলতা বর্তমান ভাষার উপমার স্বদেশশ্রেষ্ঠ প্রয়াসে। কল্লোল গোষ্ঠী লেখকদের ঘটনার সমাবেশে যা ভাষায় শুধু নয় চরিত্র সৃষ্টিতে সেই উত্তরাধিকারগত ভাবলতার প্রাদুর্ভাব। বুদ্ধদেব বসুর প্রথম ও শেষ গল্প সম্পর্কে গিরিজাপতি ভট্টাচার্য পরিচয় পত্রিকায় প্রথম বর্ষের সংখ্যায় লিখেছেন, এতে একটা শরৎচন্দ্র সুলভ সস্তা মার্কা রোমান্টিসিজম রয়েছে, যার প্রথম হচ্ছে নায়ক বিদ্যায় সাগর পার হয়ে বুদ্ধিতে হবে হনুমান, আর নায়িকা অতি কমল প্রাণী হলেও বুদ্ধিতে হবে হিমাদ্রির মতো কঠিন অপ্রভৃতি, আর নায়ক নায়িকার মিলন হবে অনুকম্পা, কৃতজ্ঞতা বা মাতৃত্বের আশ্রয় নিয়ে, তাতে অসঙ্গতি বা অপ্রাসঙ্গিকতা থাকলেও। বুদ্ধদেবের গল্পটি সম্বন্ধে এই মন্তব্য হয়তো একটু বেশি কঠোর, কিন্তু প্রেমেন্দ্র মিত্রের তৎকালীন রচনায় যথেষ্ট প্রমাণ আছে এই শরৎচন্দ্র সুলভ সস্তা রোমান্টিসিজমের ও ভাবলতাময় অতিশয়তার। পাক উপন্যাসে মজুরনি, নেতার বাড়ি, কালাচাঁদেলে নেতা অনুভূতি লেখক যে ভাষায় বর্ণনা করেছেন, প্রিয়তমের আশাতীত দেখা পাওয়ায় 22 বছরের নারীর বুক যেমন করে কাঁপে তেমনি কাঁপছিল। ময়লা কাপড়ের আড়ালে কালো চামড়ার তলায় রক্তরাঙ্গা হৃদয়ের গোপনতায়। সেই ভাষা থেকে বোঝা যায় বস্তিবাসিনীর উপলব্ধির উপর আরোপ করা হচ্ছে মধ্যবিত্তের ভাববিলাস ও সংস্কার। রেফারেন্ট স্ট্যানলির চরিত্রটিও কলোনির বাসিন্দা মধ্যবিত্ত তরুণের দিবাস্বপ্নে দিয়ে তৈরি। সে একই সঙ্গে সম্পন্ন লর্ড ফ্যামিলির ছেলে, অক্সফোর্ডের MA এবং অক্সফোর্ডের 11-এর ক্যাপ্টেন, আর এক দিবাস্বপ্নের রচনা পিতৃপরিচয়হীন নায়ক অশান্ত কর্মকার, এবং সেও অক্সফোর্ডের ছাত্র। ভাবা যায় না কলকাতা এক বস্তির মধ্যে দুটো অক্সফোর্ডের MA। সে অক্সফোর্ড MA ডিগ্রি পেয়ে ইকোনমিক্সে প্রথম স্থান নিয়ে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে লেকচারের পদ গ্রহণ করবার নিমন্ত্রণ পেলে তখন কেউ ভাবেনি যে সে এমন করে সে নিমন্ত্রণ প্রত্যাখ্যান করে চলে আসবে। আধুনিক ইউরোপের প্রখ্যাত রাজনৈতিক মনীষীদের সাথে তার তর্ক বিতর্ক বহর থেকেই দেশে তার শক্তির কিছু নমুনা পেয়েছিল।
দেশে ফিরে সে অধ্যাপক হলো ঘোড়ার গাড়ির গাড়োয়ান, কারণ সে বস্তির মানুষের দৈহিক, মানসিক, নৈতিক দৈন্য ও স্বাস্থ্যহীনতার পরিমাণ উপলব্ধি করতে চায় প্রত্যক্ষভাবে। অচিন্ত্য কুমার কলকাতা বিশ্ববিদ্যালয়ের হবু MA করেছেন জন্মজুর, ট্রামের কন্ডাক্টর এবং ট্যাক্সি ড্রাইভার। গোকুল নাগের পথিক সম্ভবত কল্লোল গোষ্ঠীর শ্রেষ্ঠ উপন্যাস, কিন্তু সেখানেও এই দিবাস্বপ্নময় ভাবুলতা আতিশয্য। এই উপন্যাসের কুশীলবের কেউ জুজুৎসু শিখেছে কেমব্রিজ থাকতে, কেউ পড়েছে এপিকটেসের মোরাল ডিসকোর্স, কেউ পড়েছে রয়্যাল সোসাইটির জার্নাল। উপন্যাসের নায়ক শ্রীশ এনশিয়েন্ট সিভিলাইজেশনের উপরে থিসিস লিখে বিশ্ববিদ্যালয়ের চেয়ার অলঙ্কৃত করে আমন্ত্রিত হয়েছেন। অশান্তর মতোই সে এই আমন্ত্রণ প্রত্যাখ্যান করে, তবে যে ঘোড়ার গাড়ি গাড়োয়ান করে না, সে খালে খদ্দর তৈরির কারখানা। শরৎচন্দ্রের উপন্যাসের নায়ক ইমোশনাল, মেধাবী, মেজাজি, বড় বেশি ভালো মানুষ সে। তাকে মাঝে মাঝে ঈষৎ নির্বোধ মনে হতে পারে, তার আচরণ অভূতপূর্ব, কথায় তার চোখে জল আসে, সর্বদাই সে মহত্বের পরিচয় পেয়ে অভিভূত হয়ে যায়। প্রেমেন্দ্র মিত্রের মিছিলে নায়ক ছোট স্টেশনে সরল আত্মভোলা সামান্য স্টেশন মাস্টারের মধ্যে অসামান্য মনুষ্যত্বের মহিমা আবিষ্কার করে অভিভূত হয়। শরৎচন্দ্রের ধরনে নগণ্য এই গ্রামের স্বল্প পরিচিত সামান্য এক স্টেশন মাস্টারের কাছ থেকে বিদায় লইবার সময় সত্যি চোখ জল ভরিয়া আসিয়াছিল। এই উপন্যাসে দেখি মেসের ঠাকুরের মাইনে যদিও 1 বছরের বাকি, তবুও সে সকালে বিকেলে রাস্তায় জল দেওয়ার জন্য কর্পোরেশনের থেকে যা মাসে মাসে পায় তাই দিয়ে আহার্য সামগ্রী কিনে এনে মেসের বাসিন্দাদের জন্য উনুন ধরায়। এইভাবে শরৎচন্দ্র যা ছিল হৃদয়বত্তার ভাবাবেগের অতিশয্য, কল্লোলে তাই হয়ে যায় ভাবলতার অসহনীয়। শরৎচন্দ্র চরিত্রকে করেছিল বাস্তবের ভিত্তি আদর্শায়িত, কল্লোলে তাই হয়ে থেকে যায় রোমান্টিক দ্বীপের স্বপ্ন, অবিশ্বাস্য, অবাস্তব। রবীন্দ্রনাথ বাংলা উপন্যাসে যে আধুনিকতার প্রবর্তন করেছিল তাকে আরও অগ্রসর করার দায়িত্ব ছিল কল্লোল গোষ্ঠীর লেখকদের উপর। শরৎচন্দ্রের লঘুকরণের হাত থেকে উপন্যাসকে পুনরায় রবীন্দ্রসম্মত জীবনচর্যা দুরূহ পথের সন্ধানে রতি করে তোলার দায় ছিল এদের, কিন্তু শরৎচন্দ্রের লঘুকরণ থেকে উদ্ধার করার তো দূরের কথা, শরৎচন্দ্রের উপন্যাসে জীবনকে পর্যবেক্ষণের যে মহৎ চেষ্টার ভাবলতায় চোরাবালির অতিক্রম করেও বেঁচেছিল কল্লোলপন্থীগণ, সেই চেষ্টাকে আরও বেশি লঘু ও তরল ও অবাস্তব করে ফেলেছিল রোমান্টিক মরীচিকার বিভ্রান্ত। জগদীশ চন্দ্রগুপ্তের উল্লেখযোগ্য ব্যতিক্রম মনে রেখে তাই বলতে হয়, আধুনিকতার বিচারে কল্লোলের কথাসাহিত্যের চর্চা প্রায় পুরোটাই পশ্চাৎপসরণ। সমাপ্ত। বন্ধুরা, অডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করো। দেখা হবে পরবর্তী অডিওতে। ধন্যবাদ।